গুড মর্নিং এভরিওয়ান। আমরা আছি এখন রাংদামে। আর রাংদামে রাতের বেলা ঘুম হয়নি, কারণ এত ঠান্ডা ছিল আর দরজার যে ফাঁক বা জানালার যে ফাঁক দিয়ে হাওয়া ঢুকছিল, তাই ঠিকঠাক করে ঘুম না হওয়ার জন্য আমরা সবাই খুব তাড়াতাড়ি উঠে গিয়ে সকালবেলায় আমরা তৈরি হয়ে নিয়ে গিয়েছি এবং ব্রেকফাস্টও করছি। ব্রেকফাস্টে আমরা ব্রেড আমলেট এবং ব্যানানা আর কিছু ড্রাই ফ্রুটস ছিল, সেগুলো আমরা খেলাম। আমরা আজকে এখান থেকে চলে যাব পাদুমে। পাদুম হলো জাস্কার ভ্যালির এন্ট্রি পয়েন্ট। আর পাদুমের একটা জায়গা আছে যেখানে চাদর ট্রেক, যে শীতকালে লে লাদাখ অঞ্চল দিয়ে শুরু হয়, সেই গ্রামে এসে শেষ হয়। তো আমরা সেই গ্রামটাও দেখব। তাহলে সবাই মিলে চলুন। আমরা জাস্কার ভ্যালির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাইলে অবশ্যই আমার এই ভিডিওটা পুরো দেখুন। সামনেই রংদুম মনেস্ট্রি দেখা যাচ্ছে, সেই রংদুম মনেস্ট্রিতে যাচ্ছি। এই যে রংদুম মনেস্ট্রি দেখুন, 13,225 ফুট উচ্চতায় অবস্থিত। আমরা সকালে ব্রেকফাস্ট করে এখানেই ছিলাম, রংদুমেই ছিলাম। রংদুমের ব্রেকফাস্ট করে এখন আমরা রংদুম মনেস্ট্রিতে যাব। চারপাশের ভিউ অপূর্ব সুন্দর, রাস্তাঘাটও খুব সুন্দর। সুপ্রভাত। আজকে হলো একটা নিউ জার্নি, নিউ ডে। আজকে ঘড়ির ডেট বলছে 14 জুন 2025। আমরা আছি রংদুম মনেস্ট্রিতে, এসে পৌঁছেছি। তো আমরা এখন সেই রংদুম মনেস্ট্রিতে যাব। তার আগে দেখুন আশেপাশে প্রাকৃতিক পরিবেশ অসাধারণ। রংদুম মনেস্ট্রি প্রায় 13,000 ফুট উপরে হওয়ার জন্য এখান থেকে আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। উপরে রয়েছে শ্বেত শুভ্র বরফে ঢাকা পাহাড় চূড়া, আর নিচ দিয়ে বয়ে চলেছে সুরু রিভার। আর নীল আকাশের মাঝে মেঘেদেরও আনাগোনা দেখা যাচ্ছে। সেসব তো দেখলাম, তাহলে চলুন এবারে মনেস্ট্রিটা কেমন সেটা আমরা দেখে নিই। এই দেখুন, মনেস্ট্রির গেট দিয়ে আমরা এখন ঢুকে পড়েছি। যদিও এই অঞ্চলে বৃষ্টির পরিমাণটা কম, তবুও বৃষ্টির জল যাতে মনেস্ট্রির কিছু ক্ষতি না করতে পারে, তাই কিন্তু ড্রেনেজ সিস্টেম করা আছে। তারপর দেখুন, এই সামনেরই অনেকটা জায়গা খোলা, যেখানে রোদ যাতে পাওয়া যায় সেদিকটা কিন্তু লক্ষ্য রাখা হয়েছে। তারপর আরও কিছুটা দূর এগিয়ে গেলেই আমরা কিন্তু একদম মনেস্ট্রির মূল যে গেট, সেই গেটের মধ্যে আমরা কিন্তু ঢুকে পড়লাম। যেহেতু মনেস্ট্রির ভিতরে আমি ব্যক্তিগতভাবে ফটো তুলতে চাই না, কারণ প্রত্যেকটা মনেস্ট্রিরই কিছু নিজস্বতা থাকে, যেটা আমি চাই না যে বাইরে প্রকাশ পাক। তাই এখানে আসুন এবং সেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন। তবে অনেক মনেস্ট্রিতে আবার ভিতরে ছবি তোলাও বারণ থাকে, তাই আর আমি সাহস করে কোনো মনেস্ট্রির অভ্যন্তরে ক্যামেরা খুব একটা বের করিনি, কারণ এগুলো হচ্ছে কিনা মনেস্ট্রির নিজস্ব বৈশিষ্ট্য। সেখানে জ্ঞানীগুণী শিল্পীদের আঁকা ছবি বা মূর্তি, যেটা একমাত্র এলে আপনারাই উপভোগ করতে পারেন। তো দেখুন কি সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই সুন্দর মনেস্ট্রিটা রয়েছে। সিকিম রিজিয়নের যে সমস্ত মনেস্ট্রি আর এই রিজিয়নের মনেস্ট্রির মধ্যে একটু পার্থক্য আছে। দুই রিজিয়নের মনেস্ট্রি দেখে আমার যেটা ব্যক্তিগত অভিমত, সেটা হলো সিকিমের মনেস্ট্রিগুলো অনেক বেশি রঙের ব্যবহার করা হয়েছে, অনেক বেশি কালারফুল। সে তুলনায় লাদাখ অঞ্চলের মনেস্ট্রিগুলো 2-3টে রঙেরই ব্যবহার হয়েছে। এই গ্রামটার নাম জানি কি বললেন একটু? ওটা রংদুম। তো রংদুম গ্রামের মাঝখানে যেটা বললেন, হ্যাঁ ওটা হচ্ছে সুলডক গ্রামের কাছে
জুলডো বা জুলডক গ্রামের কাছেই এই রংদম মনেস্ট্রি। আর আমরা এই দূরে দূরে ওখানটায় যে একটা ছোট্ট গ্রাম দেখা যাচ্ছে ওখানেই ছিলাম, কালকে নাইট স্টে করেছিলাম। আর ওখান থেকে এই পাহাড়টাকে বা এই মনেস্ট্রিটাকে খুব ছোট্ট লাগছিল, আর আজকে এখান থেকে ওই গ্রামটা কিন্তু কত ছোট লাগছে। রংদম মনেস্ট্রি দেখে কিছুটা আগাতেই দেখলাম যে সামনেই বরফের বা স্নো প্যাচেস দেখা যাচ্ছে, আর রাস্তাটা দেখুন বরফ গলা জলে পুরো ভিজে আছে। এই যে বরফের দুই পাশের বরফের দেয়ালের মধ্যে দিয়ে যে জার্নি অসাধারণ, এইরকম জার্নি আমি এই প্রথমবার করছি, তাই আমার কাছে এই বরফের দেয়ালগুলো একটা বিস্ময়ের চোখে দেখছিলাম। আর আপনাদেরও কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো যাই হোক, আমরা যাচ্ছি এখন পেনজিলা পাস। পেনজিলা পাসে দুটো বড় বড় লেক আছে। লেক দুটোর নাম সাতসার ও লাংসার। তো আমরা যখন পেনজিলা পাসের কাছে এসে আমাদের গাড়ি থামলো, দেখলাম যে রাস্তার দুপাশে এক ধরনের প্রাণী, ওয়াইল্ড অ্যানিমেল বা অনেকটা ঠিক দেখতে খরগোশের মতন, যা পরে আমাদের যে দাদা ছিলেন উনি বললেন যে এগুলো হচ্ছে মারমট বা পাহাড়ি ধামসা ইঁদুর। তো এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে এই প্রাণীগুলো যে কিভাবে আছে সেটা দেখারই আমার কিন্তু একটু কৌতূহল জাগলো। তো আমি লেকটা দেখার আগে আমি ভাবলাম যে এই সমস্ত প্রাণীগুলোকে যদি একটু কাছ থেকে দেখতে পাই, তাই আমি কী করলাম না, গাড়ি থেকে নেমে সোজা এদের পিছু নিলাম। তো এরা কিন্তু যত আমি ওদের কাছে যাচ্ছি ওরা কিন্তু মুখ দিয়ে আওয়াজ করে আমাকে ওয়ার্নিং দিচ্ছিল যেটা তাদের এলাকা, এখানে আসা কিন্তু আপনার ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে। তা তবুও আমি যতটা পারি তাদের থেকে সেফ ডিস্টেন্স বজায় রেখে আমার মোবাইলে আমি তাদেরকে ক্যাপচার বা ধরছিলাম। তো যাই হোক, তারা কিন্তু আমাদের দেখে তারাও যেমন পালাচ্ছিল, মুখ দিয়েই কিন্তু আওয়াজও করছিল। একটা মুখ দিয়ে আওয়াজ করছে, এখানে একটা আছে। এই যে মুখ করছে এখানটাও আছে। আমি এখন আছি পেনজিলা পাসে। পেনজিলা পাসে প্রচণ্ড ঠান্ডা, কানটা খুলে রাখতে হচ্ছে। তবে পেনজিলা পাসে এসে প্রথম দেখলাম পাহাড়ি মারমেড। পাহাড়ি মারমেড হলো এক ধরনের বিশাল বড় ধামসা ইঁদুর বা খরগোশের মতো প্রাণী, যেটা আমি এর আগে কখনো দেখিনি। তো সেটা দেখতে পাচ্ছি। এই যে আমার ঠিক পিছনে এখানে অসংখ্য চড়ে বেড়াচ্ছে। আমি ব্যাক ক্যামেরাতে কিছু ভিডিও করেছি। এদিকে মারমেড। অসাধারণ। আমাদের জাতীয় পতাকা তিরঙ্গা এখানে সময় উঠছে। স্যালুট টু আওয়ার নেশন, স্যালুট টু আওয়ার ইন্টিগ্রিটি। পেনজিলা লাদাখ অঞ্চলে প্রায় 14,000 ফুটের ওপরে অবস্থিত এই পেনজিলা পাশে কি আছে? এখানে আছে সাতসার ও লাংসার নামে দুটো লেক। নীল আকাশে অর্থাৎ পরিষ্কার ওয়েদারে কিন্তু এই লেকের জলগুলো পুরোটাই নীল রঙের দেখতে লাগে। তো যে আমরা যখন পৌঁছেছি ওখানে ছিল মেঘলা, যার জন্য লেকের জলটা কালো লাগছিল। আর বাতাস এখানে এত জোরে বইছিল যে লেকের জল কিন্তু স্থির ছিল না, তাই এখানে বেশিক্ষণ আমরা দাঁড়াতেও পারছিলাম না। প্রকৃতির রূপ এখানে যতটাই সুন্দর ঠিক ততটাই কিন্তু ভয়ঙ্কর বা নিষ্ঠুরতম। কারণ এই প্রাকৃতিক পরিবেশে আপনি চাইবেন যে সোয়েটার জ্যাকেট খুলে একটুখানি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার, কিন্তু সেটাই হয়তো আপনার শরীরের ক্ষেত্রে
ভুল হয়ে যাবে, তাই এই ভুলটা কখনোই করবেন না। তো আমরা আর একটা লেকের কাছে চলে এসেছি এবং দেখুন লেকে ঢোকার আগেই এখানে ওয়াইল্ড যে অ্যানিমেল যে মারমটগুলোর আর ছবি দেওয়া আছে এবং বলছে যে এদেরকে আপনাদের খাবার কিছু দেবেন না। তো এই দেখুন এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, যে টাওয়ারে উঠলেই আপনি কিন্তু দুটো লেক পরস্পর দেখতে পাবেন। স্বচ্ছ ভারত অভিযানের কর্মসূচি হিসাবে এখানে দুটো কিন্তু টয়লেট বাথরুম অর্থাৎ মহিলা এবং পুরুষদের জন্য আলাদা করা আছে। আর এই দেখুন এই যে লেকটা, এখানে আকাশটা পরিষ্কার থাকার জন্য নীল একদম জলরাশি পরিষ্কার পরিমাণে দেখা যাচ্ছে। সাতসার আর লাংসার এই দুটো লেক এই পেনজিলা পাসের রাস্তাতেই পড়ে। দুটো লেকের অসাধারণ সৌন্দর্য, নীল জলরাশি, এবং এই লেকটা অনেকটা হার্ট শেপের লেক এবং দূরে পাহাড় চূড়ায় বরফ পড়ে আছে, আকাশে মেঘ আছে। অসাধারণ অসাধারণ এই দৃশ্য। আবার এখানে পরিযায়ী হাঁসও আসে। প্রকৃতির এত সুন্দর রূপ সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে সময় এগিয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। তো যাই হোক, আমরা আরও সামনে এগিয়ে গেলাম। এবার আমরা এসে পৌঁছেছি এশিয়ার সেকেন্ড লংগেস্ট গ্লেশিয়ার দ্রাংদ্রুং গ্লেশিয়ারের সামনে। আমরা এখন এসে পৌঁছেছি দ্রাংদ্রুং গ্লেশিয়ার, যেটা হলো এশিয়ার সেকেন্ড লংগেস্ট হিমবাহ বা গ্লেশিয়ার। দেখুন কতটাই লম্বা, একদম পুরো বিশাল লম্বা। এখানে থেকে বোডা রিভারের সৃষ্টি হয়েছে, যেটা অ্যাকচুয়ালি জাস্কার রিভারে গিয়ে মিশেছে। আর আমরা পেনজিলা ক্রস করে আসার পরে কিন্তু জাস্কার ভ্যালিতে পড়ে গেলাম। এখানে বাতাস এত জোরে বইছিল যে নিজের কথা নিজের কানেই শুনতে পাচ্ছিলাম না। তো যাই হোক, এই যে দ্রাংদ্রুং গ্লেশিয়ার থেকে যে নদীটা উৎপন্ন হয়েছে সেই নদীটার নাম হলো ডোডা নদী, যে নদীটা গিয়ে জাস্কার নদীতে মিশবে এবং জাস্কার নদী নিমোর কাছে গিয়ে সিন্ধু নদীতে মিশবে। বইয়ের পাতায় পড়া যে গ্লেশিয়ার বা হিমবাহ যে কেমন দেখতে হয় তা নিয়ে আমাদের সবার মনে কিন্তু একটা কৌতূহল বা কল্পনা থাকে। তো এখানে দেখুন যে সত্যি গ্লেশিয়ার বা হিমবাহটা যেরকম লম্বা হয়ে থাকে, যেটা এই অঞ্চলে সেখানে একদম পরিষ্কারভাবে আপনি একটা পয়েন্ট থেকে দেখতে পাবেন। প্রায় 32 কিলোমিটার লম্বা এই গ্লেশিয়ার এশিয়া মহাদেশের সেকেন্ড লংগেস্ট গ্লেশিয়ার আফটার সিয়াচেন, অর্থাৎ সিয়াচেনের পরেই কিন্তু এই গ্লেশিয়ারটা। আমরা প্রায় 15,000 ফুট ওপরে, সেখান থেকেই এই গ্লেশিয়ারটা যেহেতু নিচে ছিল তাই খুব সুন্দর ছবি ভিডিও করতে পারছিলাম। এই জায়গায় দাঁড়িয়ে আর একটা জিনিস যেটা আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে পুরো যেমন গ্লেশিয়ারটা লম্বা গ্লেশিয়ার দেখা যাচ্ছে, ঠিক তেমনি গ্লেশিয়ার মেল্ট হয়ে যে রিভার তৈরি হয়েছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে। আর এত সুন্দর জায়গায় দেখুন কি জোরে হাওয়া বইছে, এত জোরে হাওয়া বইছে যে একে অন্যের কথা শোনা যাচ্ছে না। আমরা সবাই এখানে দাঁড়িয়ে একটা গ্রুপ ছবি তুললাম, তারপর আমরা আরও সামনের দিকে এগিয়ে গেলাম। যত সামনের দিকে যাচ্ছি ততই কিন্তু গ্লেশিয়ারটা দেখা যাচ্ছে, কিন্তু দেখলাম ঠিক জায়গাতে কিন্তু বোল্ডার বা মোরেনের জন্য গ্লেশিয়ারটা আমাদের আড়ালো হয়ে গেল। তো যাই হোক, আমরা এখন আরও সামনের দিকে এগিয়ে গেলাম। নামটা বলো। আব্রান ভিলেজ। আব্রান ভিলেজ। আগে আমরা দুটো পার করে এসেছি, ভিলেজ অক্সো, তারপরে ছিবরা। বুদ্ধিস্ট সার্কিটে চলে এলি, বুদ্ধিস্ট সম্প্রদায়ের মানুষ এখানে ডমিনেট করে। এই গাছের জাস্কার ভ্যালি পুরো বুদ্ধিস্ট মানে সুরু ভ্যালি মুসলিম সম্প্রদায়ের মানুষের বাস বেশি আছে এখানে। মিশ্রণ আছে, হ্যাঁ মিশ্রণ আছে মানে বাল্টি সম্প্রদায়, পরবর্তীকালে বাল্টি সম্প্রদায়, মুসলিমদের একটা সম্প্রদায় হচ্ছে বাল্টি সম্প্রদায়। ওই যে বললো না বাল্টি ভাষা, বললো না আমাদের ড্রাইভার হাসান ভাই, বাল্টি সম্প্রদায়ের মানুষ এই অঞ্চলে থাকে। জাস্কার বেড়েছে, আগের থেকে অনেক বেড়েছে। আগে যেমন বুদ্ধিস্টরাই অনেক বেশি ছিল, বুদ্ধিস্টরা তো কমে গেছে, অনেক কমে গেছে। সেই
এই অঞ্চলগুলো সবই একসময় বুদ্ধিস্টরাই, শুরু ভ্যালিও সেই অর্থে বুদ্ধিস্টরাই অনেকটাই নিয়ন্ত্রণ করত। এখন জাস্কার ভ্যালিটাই মেনলি ওরা ওই দেখো হলুদ ফুল চলে এলো, দেখো ডান দিকে আবার। কি সুন্দর হলুদ ফুল ফুটে আছে গো। সব পুরোটাই জুড়ে একদম গ্রামের পর গ্রাম পাবে, সবুজ হারা ভরা চলে এলো। ডান দিকে ডোডা নদীর জল, যে কারণে চাষবাস করতে পারে। স্টোর বা একদম ওই নদী খাতের ওই নিচে দিয়ে নদীটা বইছে, আমরা দেখতে পাচ্ছি। গুটি গুটি ফুটে আছে। জায়গাটার নাম কি? জংফুল মনেস্ট্রি যাওয়ার পথে এই যে ব্রিজটা ক্রস করার পরে রাস্তা একটু খারাপ ছিল, এখানে রাস্তাটা সবে তৈরি হচ্ছে। আমি শুধু ভাবছি আজ থেকে প্রায় 600-700 বছর আগে এই অঞ্চলে যিনি প্রথম বৌদ্ধিস্ট ছিলেন, উনি এই অঞ্চলে এসে কিভাবে তপস্যা বা ধ্যান করতেন। একদম কাছে চলে এসেছি। এই ওয়াটারফলসও একটা দেখা যাচ্ছে, খুব সুন্দর। এই যে মনেস্ট্রির প্রবেশ পথের কাছে, একদম মুখের কাছে চলে এসেছি আমরা। শিলা দিয়ে যেন বানানো হচ্ছে, শিলা দিয়ে বানানো। আমরা এখন জংফুল মনেস্ট্রিতে এসে গেছি। মনেস্ট্রিতে রাস্তাটা দেখুন, ভ্যালিটা দেখুন। অসাধারণ এই ভ্যালি। আর এই পিছনে এই হচ্ছে কিনা মনেস্ট্রি। আমরা এখন মনেস্ট্রির ভিতরে যাব। প্রচুর পাহাড়ি কাক বলুন আর ময়না বলুন, যাই বলুন, সবই উঠছে আকাশে। তাহলে মনেস্ট্রির মধ্যে যাওয়া যাক। বন্ধ হয়ে যেতে পারে, তাই একটু তাড়াতাড়ি পায়ে চালিয়ে যেতে হচ্ছে। জংফুল মনেস্ট্রি। চলুন দাদা। আমরা এখন জংফুল মনেস্ট্রির সামনে দাঁড়িয়ে আছি। আমরা মূল যে রাস্তা, কার্গিল পাদুম যে রাস্তা, সেই রাস্তাকে ছেড়ে আমরা ডান দিকে সেই ডোডা নদীকে, স্টোর নদীকে ক্রস করে আমরা টুংরির থেকে ডান দিকে চলে এসেছি, অর্থাৎ নদীর ডান দিকে চলে এসেছি। এসে আমরা 10 কিলোমিটার 10-11 কিলোমিটার গিয়ে আবার একটা টার্নিং নিয়ে আমরা শেষ পর্যন্ত একটা অত্যন্ত অপরিসর রাস্তা, যদিও রাস্তা খুব ভালো রাস্তা তৈরি হচ্ছে, আমরা 7 কিলোমিটার আরও গিয়ে 10-11 কিলোমিটার অনেকটা উপরে আর একটা গুম্ফা আছে, সেই গুম্ফার উপরে যাচ্ছে। তবে বয়স্ক এবং যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তারা না যাওয়াই শ্রেয় বলে মনে করছেন।
উপরের এই ধ্যান কক্ষগৃহে যাবার জন্য একটা সরু এবং খাড়া পাথুরে রাস্তা রয়েছে। জায়গায় জায়গায় যদি রাস্তাটা ঢালাই করা, কিন্তু রাস্তাটা এতটাই খাড়া ছিল যে আমাদের জায়গায় জায়গায় হামা দিয়ে উঠতে হচ্ছিল এবং প্রচণ্ড জোরে বাতাস হচ্ছিল, ভয়ও লাগছিল এবং কষ্টও তেমনই হচ্ছিল, কারণ ওপরে অক্সিজেনের লেভেল কিন্তু যথেষ্ট পরিমাণে কম ছিল। তাই আমাদের উঠতে এবং নামতে দুটো ক্ষেত্রেই কিন্তু আমাদের বেশ কষ্ট হয়েছিল। তো এক্ষেত্রে বলে রাখি, আমাদের দলের 4 জন মেম্বার, অর্থাৎ আমি, জনাদা, মনিদি আর চন্দনদা, এই 4 জনই ওপরে গিয়েছিলাম। বাকি 3 জন মেম্বার, আমার হাজব্যান্ডের একটু সমস্যা আছে, গৌতম দা আর নিতাই দা, যিনি বেশ যথেষ্ট বয়স্ক, 83 ইয়ার্স ওল্ড, ওনাদেরকে নিচে আমরা বসতে বললাম। ওনারা ওপরে যাননি, আমরাই গিয়েছিলাম। আর একটা কথা হলো, এই জংকুল মনেস্ট্রির জল অত্যন্ত পবিত্র, তাই যদি কখনো এই রুটে আসেন অবশ্যই এই জংকুল মনেস্ট্রির যে প্রস্রবণের ধারার যে জল পাইপ লাইনের মাধ্যমে আসছে অবশ্যই পান করবেন। আমি আর মনিদি দুজনেই এই জল খেয়েছি, আমাদের শরীরে কিন্তু কোনো কিছু হয়নি, যথেষ্ট ভালো জল, অবশ্যই টেস্ট করবেন। এবার চলুন আমরা দেখে নিই জংকুল মনেস্ট্রিটা বাইরে থেকে কেমন দেখতে। মোটামুটি লাদাখ রিজিয়নের যে সমস্ত মনেস্ট্রিগুলো আমরা এখনও পর্যন্ত দেখলাম সবগুলোই প্রায় কম বেশি একই রকমের দেখতে, তবে কোনোটা পাহাড়ের খুব উঁচু খাড়া ঢালে গুহার মধ্যে এরকম ধরনের দৃশ্য আমরা দেখতে পেয়েছি। তো যাই হোক, এখানে আমরা দেখে আবার এখান থেকে আমরা ফিরে যাব অন্য জায়গায়। ঘড়ির কাঁটাতে এখন প্রায় 2:30 বাজে আর আমরা এখন এসে পৌঁছেছি সানি গুম্ফাতে। সানি কানি খার, এখানে হিস্ট্রিটা লেখা আছে। আমরা এগুলো দেখে আমরা একটু ভিতরে প্রবেশ করব। সানি মনেস্ট্রি বা সানি খার মনেস্ট্রি দেখে কিছুটা দূর আগালেই আপনারা দেখতে পারবেন সানি লেক আর পদ্মনাভ স্বামী বুদ্ধের যে পদ্মনাভ মূর্তি সেটা লেকের মধ্যেই কিন্তু রয়েছে। তো সেটাও আমরা দেখলাম, দেখে আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবারে পাদুমের দিকে। পথে সেরকম কোনো বড় কোনো দোকান আমরা পাইনি যে সেখানে একটু ম্যাগি বা চাউমিন বা মোমো বা থুপ্পা কিছু খাবো। তো বাধ্য হয়ে আমরা সোজাসুজি চলে যাচ্ছি এখন পাদুমের দিকে, কারণ পাদুম হলো এখানকার সবচেয়ে বড় জনপদ এবং গুরুত্বপূর্ণ শহর। তো পাদুমে যাওয়ার পথে এরকম একটা বড় একটা গেট তৈরি হচ্ছে, সেরকম গেটের নিচ দিয়ে কিন্তু আমরা পাদুম শহরে এন্ট্রি করছি। পাদুম শহরটা যথেষ্ট পরিমাণে বিস্তৃত একটা শহর, বিশাল বড় শহর, তাই আমরা এখানে 2 রাত থাকবো, এটা আমরা ঠিক করেছি। আমরা এখন পাদুমে দেখুন কোথা দিয়ে হাঁটছি, একদম মাঠের মাঝখানে হেঁটে যাচ্ছি। হেঁটে কোথায় যাচ্ছি? পিছনে একটা মনেস্ট্রি আছে, এই মনেস্ট্রিতে যাচ্ছি। ফাঁকা জমি, তার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, বেশ মজা লাগছে। হ্যাঁ, এখানে জলও আছে, দেখো ছোট ছোট চাষের জমিতে জল যাচ্ছে। এই যে চাষের জমিগুলো যে জল যাচ্ছে সেগুলো সব দেখতে দেখতে যাচ্ছি। গম চাষ কিন্তু এরকম, আচ্ছা গাছ আবার তুলতে হবে। গমের যে ওই যে শাক কিনতে পারে না, ওগুলো ঘন হয়ে গেলে ওইগুলো তুলে বিক্রি করে দেয়। আচ্ছা যাক, আমি জানি না, আমি কখনো গম গাছ দেখেছি কিন্তু কিভাবে প্রসেস
যে কিছু কিছু তুলে দেয়, তাই তো? ওই খুব ঘন হয়ে গেলে তো হবে না। আচ্ছা, ওনার সময় তো সেইভাবে ইয়ে হয় না, কোথাও খুব ঘন হয়ে যায়, কোথাও পাতলা। তো ফাঁকা জমির মাঠ দিয়ে কেউ বলবে যে এটা প্রায় 11,000-12,000 ফুট ওপরে। কিছুই নয়। হ্যাঁ, বলছিলাম দাদা এটা প্রায় 12,000 ফুট ওপরে, বলুন 13,000-এরও বেশি। 13,000 ফুট ওপরে আছি, ভাবা যাচ্ছে। পাদুম কত? 10,500-11,000 ফুট ওপরে আমরা আছি। দেখুন, কিন্তু এত ফ্ল্যাট ল্যান্ড, একদম চাষের জমি, চাষ করছে, পুরোটাই ফ্ল্যাট ল্যান্ড। হ্যাঁ, খুব সুন্দর একটা সানি ওয়েদার। এই দেখুন, সব দলের লোকেরা সব হেঁটে যাচ্ছে। জল আছে, এত উপরেও চাষ করেছে, এটাও কিছু একটা চাষ করেছে, আমরা জানি না কি সবজি। কি সুন্দর লাইন দিয়ে হেঁটে যাচ্ছি, ভালো লাগছে। উফ, কি সুন্দর। দাদা একটু ফোনটা ধরুন তো, আমি একটু হাঁটছি, দেখি, দেখা যাক। আর সবাই নিয়েছি, ধরে থাকুন শুধু, এটা হেঁটে হেঁটে যাচ্ছি। একটা মনেস্ট্রি আছে, আমরা ওই প্যালেসটা যাব, ওই যে ইয়েলো, এটা ঘুরে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, চল। মাঠের মধ্যে দিয়ে যেতে যেতে দেখলাম যে জায়গায় জায়গায় জল, মানে জল এতটাই যে আমাদের জুতো ভিজে যাবে, তাই আমরা আবার ঘুরে যাচ্ছি। ঘুরে এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি। দেখো, এটা হলো পাহাড়ের গম চাষ করেছে। গম চাষের জন্য দেখো প্রথমে একটা জমি লেগেছে, জমিটা দেখতেই পাচ্ছ, সমতল জমি। তবে এই যে গম চাষ, এই গম চাষের জন্য কিন্তু একটা ওয়েদার, দেখো আকাশে মেঘ আছে আর বৃষ্টিও হয়। তবে যেহেতু এই অঞ্চলটা শীতল অঞ্চল, এখানে টেম্পারেচার একটু কম আছে, তাই এখানে গম চাষ করা হচ্ছে। আর যদি জলের অভাব হয় তখন দেখো এই যে খাল কাটা আছে, খাল না, এটা হচ্ছে কিনা জলের নালা কাটা আছে, এই নালা দিয়ে কিন্তু জল চাষের জমিতে দিয়ে দেওয়া হচ্ছে। এই যে দূরে দুজন ভদ্রলোক, একজন ভদ্রলোক, একজন ভদ্রমহিলা, তাদের জমিতে, গম জমিতে কিন্তু জল দিচ্ছে। হ্যাঁ, এছাড়া তো লেবারগুলো সব রয়েছে, এগুলো কিন্তু খেয়াল রেখো। এই দেখো পাহাড়ের কোলে চাষ হচ্ছে। লাদাখ পাহাড়ের কোলে একটা রিচুয়ালে পূজা হচ্ছে, একজন পারিবারিক সুখ সমৃদ্ধি মঙ্গল কামনার জন্য পূজা দিচ্ছে, এদের পূজা দেওয়া। নিচে নেমেছে,
এই যে এনারা ঢোল বাজাচ্ছে, ঢোল। এখানে বুদ্ধের 5টা খোদাই মূর্তি আছে, যেটা আমাদের দেশে 8ম শতাব্দীতে গান্ধার শিল্পকলারই একটা অংশ হিসাবে চলে এসেছিল। যাই হোক, হ্যাঁ, পূজা হয়ে গিয়েছে। পূজা পাঠের পরে ওনারা আমাদেরকে প্রসাদ দিচ্ছেন। আমরা খুবই আনন্দিত। ভগবান দিনের আলো প্রায় শেষ হয়ে আসছে। পাহাড়ের চূড়াগুলোতে সূর্যের শেষ আলো পড়ছে, আর আমরা সবাই একটু এই পরন্ত আলোতে সবাই একটু ছবি, ফটো, ভিডিও বা স্মৃতি হিসেবে রাখছি। এই লুকনাক রিভারের পাশে এই সুন্দর জায়গাটা পাদুমে হয়তো অনেকেই আসলেও এক্সপ্লোর করতে জানে না, আর তারা জানে না এখানে এত সুন্দর খোদাই করা পাথরের মধ্যে 5টা 5 দয়ানি যে মূর্তি আছে। তো যাই হোক, আমরা এখান থেকে তড়িঘড়ি এবারে হোটেলের দিকে ফিরছি। তো ফেরার পথে দেখলাম এখানকার যে পাদুম যে পুলিশ স্টেশনের সামনেই রয়েছে এরকম পেট্রোল পাম্প, যেগুলো মাটির নিচে পেট্রোল ডিজেলগুলো রয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এর পরের পার্টের জন্য অবশ্যই পরের ভিডিওগুলো দেখতে হবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।